গানের লিঙ্ক ধরে এইবার একেবারে সরাসরি সেদিকেই আমরা নজর রাখি। সমাদৃতা আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সমাদৃতা, কিছুক্ষণ আগেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি নিজেই বলছিলে অসংখ্য মানুষের ভক্ত সমাগম এবং সবথেকে বড় বিষয় মানুষের মনস্কামনা মনোবাঞ্ছা পূরণ হওয়ার আজ একটা দিন, যে কারণের জন্য তারা আজ ঠাকুরের কাছে আরও একবার গিয়েছেন, বারে বারে তারা ফিরে যান। সমাদৃতা, বারে বারে তারা আসেন এবং আমি ভিড়টা একবার বলবো রোহিতকে দেখাবার জন্য। এখানে দেখো ঠাকুরের ছবি তোলার জন্য কি ভয়ানক ভিড় রয়েছে। এই ছবি তো দেখছো, আর উল্টো দিকে বহু মানুষের এখানে লম্বা লাইন রয়েছে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বহু মানুষ এখানে লম্বা লাইন করে রয়েছেন, তারা একবার ঠাকুরের দর্শনের জন্য রয়েছেন। ঠিক ভিতর দিকে ঠাকুরের ঘর, ঠাকুরের ঘরের দিকে আমরা একবার নজর রাখবো। আমি এই দিকে যাব, ঠিক এইখান দিয়ে গিয়ে আমি এই ছবিটা দেখাবো। ঠিক যে লাইনটা বাইরে থেকে দেখতে পাচ্ছ, ওই লাইনটা ঘুরে ঘুরে আসছে ঠিক এখানে, এখান দিয়ে গিয়ে ঠিক এর উপরেই গিয়ে ঠাকুরের নির্বিকল্প সমাধি যাকে বলা হয়, এবং সেখানে ঠাকুর শায়িত রয়েছেন। সেখানে ঠাকুরকে একবার দর্শন করার জন্য ভয়ঙ্কর ভিড় রয়েছে। এবং আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে গবেষক পূর্বাদিকে পেয়ে গিয়েছেন। পূর্বাদির সঙ্গে কথা বললাম। পূর্বাদি, যে বিষয়টা বোঝার চেষ্টা করব যে আজকের দিনটা তো ঠাকুর দেখা দিয়েছিলেন গৃহী ভক্তদের, তাহলে কি আজকের দিনটা গৃহী ভক্তদের এবং 364 দিন বাকি সন্ন্যাসী ভক্তদের এমন ভাগাভাগি করা যায়? না না, এরকম ভাগাভাগি করা যায় না। শ্রীরামকৃষ্ণ কোনো পরিকল্পনা করে করেননি। যেহেতু তিনি অসুস্থ ছিলেন, সেহেতু তিনি যখন নেমে এলেন একটু সুস্থ বোধ করতে, তার বিছানা ইত্যাদিগুলোকে পরিষ্কার করছিলেন তার শিষ্যরা, ত্যাগী শিষ্যরা যারা থাকতেন, যুবক শিষ্যরা। আর গৃহী ভক্তরা এই বাগানের মধ্যে, যে বাগানটা আমরা দেখতে পাচ্ছি, সেই বাগানের মধ্যে ঘোরাফেরা করছিলেন। তারা গাছ ছিল, সেই গাছের মধ্যে ঝুলে ঝুলে বানর বানর খেলছিলেন নাকি, মানে এতই তাদের মধ্যে একটা সক্ষতা হৃদ্রতা ছিল। এ সময় ঠাকুর যখন নেমে এলেন, শ্রীরামকৃষ্ণ নেমে এসে বেশ কিছুটা গেলেন, গিয়ে যখন দাঁড়ালেন, দিয়ে গিরিশ ঘোষকে তিনি যখন প্রশ্নটা করলেন, তখন তার মধ্যে যে রূপান্তর একটা দেখা গেল, যে তিনি সবাইকে আলিঙ্গন, কেউ স্বাস্থ্য চেয়েছিলেন যে আমি নীরব দেহ চাই, তো তাকে তিনি তাই দিয়েছিলেন। তিনি অনেক দিন তিনি দীর্ঘজীবী হয়েছিলেন। কাউকে তিনি আধ্যাত্মিক জ্ঞানও দিয়েছিলেন, যেমন তার হৃদয়ে সবসময় কৃষ্ণদেব ভেসে উঠছেন এরকম। নির্দিষ্টভাবে কোনো কোনো ভক্তর উদ্দেশ্যে বলেছিলেন এই তো আমার কাছে শুধু অর্থ চাইতে আসে। হ্যাঁ, উনি বলেছেন, এমন আমাদের বসুমতী যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি আগেও বলেছিলেন তিনি যে ছোট দরজাটা বড় হবে, এরকম বলেছিলেন। তো তিনি এগুলো দিয়েছিলেন, কিন্তু রামচন্দ্র দত্ত তিনিও ঠাকুরকে অবতার বলতেন। তিনি কিন্তু এই দিনটিকে হিসেবে বলেছিলেন। আমরা গল্প করব নিশ্চিতভাবে, কিন্তু যেহেতু সময় খুব কম, আমাদেরকে সব দিকটা দেখতে হচ্ছে। দক্ষিণেশ্বর, বেলুড় মঠ সব ছবি দেখছি। আমি তনয়ার কাছে আবার ফিরিয়ে দেবো। তনয়া, আর কি কি ছবি রয়েছে আজকের দিনের জন্য? দেখো, তুমি ক্লুটা করেই দিলে, মানে রাস্তাটা তুমি দেখিয়েই দিলে। এইবার সরাসরি আমরা সেই রাস্তা ধরেই যাব বেলুড় মঠে। বেলুড় মঠ থেকে আমার অপর সহকর্মী পিউ আমার সঙ্গে রয়েছে। পিউ, একেবারে ঠিক তাই। আমরা কিন্তু দক্ষিণেশ্বরের ছবি দেখালাম দর্শকদেরকে। আমরা কাশীপুর উদ্যানবাটি, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কল্পতরু হয়েছিলেন, সেই ছবি দেখালাম। আর এবার একেবারে সরাসরি আমরা বেলুড়ের ছবি দেখাবো। এই যে মন্দির, এটা হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির, এবং সেখানে যে মন্দির স্বয়ং তার অন্যতম প্রিয় শিষ্য বিবেকানন্দ তিনি তৈরি করেছিলেন, স্বামী বিবেকানন্দ। এই মন্দিরে কিন্তু তার মর্মর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। তবে এই মুহূর্তে আজকের এই দিন উপলক্ষে কিন্তু বহু ভক্ত সমাগম আমরা দেখতে পাচ্ছি। যে সকাল 8:18 এই মুহূর্তে কিন্তু এই সময় দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এসেছেন। শুধুমাত্র কিন্তু যে এই রাজ্যের মানুষ তা নয়, অনেক ভিন রাজ্যের মানুষকেও আমরা দেখলাম যারা আজকে এক অদ্ভুত টানে এসেছেন এখানে। অর্থাৎ সেই রামকৃষ্ণদেবের মাহাত্ম্য বলো বা তার ভাবসাগর বলো, সেখানেই হয়তো ডুব দেওয়ার জন্য বা কথা বলার জন্য কিন্তু এখানে এসেছেন। একবার কথা বলার চেষ্টা করি। আজ কল্পতরু উৎসব, এবং সেখানেই কিন্তু আজকে এখানে আসা, তাই তো? যেটা আমি বলছিলাম, যেখানে কিন্তু অন্য রাজ্যেরও কিন্তু অনেকে এসেছেন। মানুষ শান্তির খোঁজে যান, মানুষ শান্তির খোঁজে যান, ঠাকুরের শরণাপন্ন হন, এবং সব থেকে বড় কথা মনকে শান্ত করা। এত বর্তমান পরিস্থিতি, এত উৎকণ্ঠা, সবকিছুর মধ্য থেকেও মনকে শান্ত করা, যে শান্ত করবার জন্যই কিন্তু ভগবানের শরণাপন্ন আমরা প্রত্যেকে হই। তুমিও আমাদের সঙ্গে থাকো। আমি একেবারে সরাসরি এবার কামারপুকুরের দিকে নজর রাখবো। সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ?
একেবারেই তোমাকে সরাসরি ছবিটা প্রথমেই দেখাই, যে এনভায়রনমেন্ট, যে পরিবেশটা, সেই পরিবেশটা তোমাকে দেখাই। ঠিক এই যে খড়ের চাল যেখানে দেখা যাচ্ছে, খড়ের চালের যে বাড়িগুলি দেখা যাচ্ছে, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার বাড়ি হচ্ছে এটা, এবং প্রচুর মানুষ এখানে রয়েছেন। এবং সেই সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা যেখানে আসছেন। আজকে কোথা থেকে আসছেন? আমি আসছি তো গড়িয়া থেকে, এখন তো মায়ের দিকে আসলাম, মায়ের বাড়ি থেকে। আজকে তো কল্পতরু উৎসব, আর কি চাইবেন আজকে ঠাকুরের কাছে চাইবো কি? ঠাকুরের কাছে চাইবো যে ঠাকুর মানে আমাদের তোমার শ্রীপাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে, এটাই আমার ঠাকুরের কাছে প্রথম চাওয়া। প্রতি বছরই কি আসেন? না, এখানে আসা হয় না, আমি কাশীপুরে যেতাম এই আর কি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান, আজকে এসে কি আলাদা একটা মাহাত্ম্য কিছু পাচ্ছেন? এখন এই মুহূর্তে আমি ঠিক সেটা বলতে পারবো না। মাহাত্ম্য বলতে ঠাকুর মা যে সঙ্গে সর্বদা রয়েছেন, এটাই আমি সবসময় মনে করি। একেবারে ঠিক দেখো, তুমি ঠিক যে বিষয়টা বারবার উঠে আসছে, কিন্তু আজকে যে কল্পতরু দিবসে কিন্তু ঠাকুরের কাছে চাইছেন মানুষজন। আরও কথা বলার চেষ্টা করবো, এখানে আরেকজন রয়েছেন। কি বলবেন, কোথা থেকে আসছেন আপনি? আমি এখান থেকে আসছি, আমার বাড়ি মুল্লুক। তো আজকে বছরের প্রথম দিন। তো 1886 সালে 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। তো সেই জন্য আজকে এই কামারপুকুর মঠে আমরা ওনার দর্শনে এসেছি, তার সাথে আমার পরিবারের সবাই এসেছে। সৌরভ, যারা আসেন তারা প্রত্যেকটা বছর আজকের এই দিনটাতে কিন্তু সেখানে উপস্থিত হন। যারা উপস্থিত ছিলেন ভক্তরা, তাদের সঙ্গে কথা বলে অন্ততপক্ষে তারা এই কথাই স্পষ্ট করছেন, প্রত্যেক বছর তারা এইরকমভাবেই ফিরে যান ঠাকুরের কাছে, ঠাকুরের পায়ে আত্মসমর্পণ করতে নিজেদেরকে। আপাতত ধন্যবাদ আমরা প্রত্যেক যারা আমার সহকর্মীরা রয়েছেন তাদের প্রত্যেককে জানাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।